প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি মন্তব্য হচ্ছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। আমরা জিয়াবাদের কথা শুনেছি, যেটা আসলে একটা নতুন টার্ম। কেন এই ধরনের সিচুয়েশনের দিকে যাচ্ছে এবং কেনই বা দূরত্ব বাড়ছে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে? এটা কি অন্য কেউই দূরত্ব সৃষ্টি করছে কিনা আমরা আজ বোঝার চেষ্টা করব। আমাদের সাথে উপস্থিত আছেন বিএনপি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। নিপুণ, ধন্যবাদ আসবার জন্য। এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ধন্যবাদ উমামা। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমি আপনার কাছেই মন্তব্যটা আগে করতে চাই। আমরা দেখছি একটি দূরত্ব সৃষ্টি হয়েছে যারা কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আছে এবং যারা আসলে গণঅভ্যুত্থানের যাদের ব্যানারেই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আমি বলবো সেই জায়গা থেকে আপনার কি মন্তব্য যে এই দূরত্বটা কেন সৃষ্টি হলো এবং এটা কি আসলেই অপরিহার্য ছিল নাকি? ধন্যবাদ। সেই সাথে জিটিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত আলোচককে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনীতিতে ডিবেট এটা অপরিহার্য, এটা থাকবে, এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য বলা যায়। তো গণতান্ত্রিকামী রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের যাদের থাকবে, আমরা এক পক্ষ আর এক পক্ষের সমালোচনা করব, কথা বলবো, কিংবা মৌলিক যে বিষয়গুলো আমরা সেইগুলো নিয়ে কথা বলবো, এখানে ডিবেট থাকতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অপরিহার্য নয় এমন কোনো বিষয় নিয়ে আমরা ডিবেটটা করছি কিনা, যে ডিবেট করতে যে আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং জনতা, এই সকলে সম্মিলিত প্রচেষ্টায় যে একটা গণ অভ্যর্থনা এবং যার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন, এই জায়গা থেকে আমাদের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যেন চির পরিমাণ ব্যাঘাত না হয়, ওই সুযোগটা যেন তৃতীয় কোনো পক্ষ কিংবা ফ্যাসিস্টরা নিয়ে আবার নতুন করে দেশের ভিতর অস্থিরতার সৃষ্টি করতে না পারে, এই জায়গাগুলো আমাদেরকে অবশ্যই আপনার মনে হয় যে এখানে আসলে তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে দূরত্ব সৃষ্টি করছে? দেখেন, শেখ হাসিনার পতনের পর হাসিনা পালিয়েছে, তার দোসররা তো এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, এখনো আপনার আমলাদের মধ্যে ফ্যাসিস্ট দোসররা আছে, প্রশাসনের মধ্যে আপনার দোসররা আছে, বিচার বিভাগ এখনো আমাদের নির্মূল হয়নি, মানে পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হয়নি। যার কিছু কিছু রায় আমরা দেখি যে অ্যান্টিসেপ্টরি বেল নিয়েছে হাইকোর্ট থেকে, জজ কোর্টে যাচ্ছে, জামিন হয়ে যাচ্ছে, কিংবা মানে দাগী আসামি, এই বৈষম্য বিরোধী হত্যার মামলার আসামি, তারা জামিন পেয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো আমাদেরকে তো বুঝতে হবে, তাই না? আর একইভাবে আমার এখন প্রশাসনে যারা দায়িত্বে আছেন, পুলিশ সকল যারা আছেন, তারা কিন্তু পুরোপুরি সাহস নিয়ে কিন্তু তার প্রশাসনিক কার্যক্রম কিংবা গ্রেফতারটা করতে পারছে না। এখনো আমাদের বিভিন্ন থানাতে, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আওয়ামী দোসররা কিন্তু নির্ভয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। তো দুর্বলতা তো আমাদের আছে, এই সকল কিছু এত হালকা করে দেখার কোনো সুযোগ নাই। ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশটাকে নিয়ে হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির ভিতর একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে দিয়ে তারা তাদের সুযোগ মতো একটা ফায়দা নিয়ে মানে পায়তারা করবে। তো সেই জায়গা থেকে আমরা যারা এত ত্যাগ স্বীকার করেছি, সকলে ঐক্যবদ্ধ থেকে এত বড় একটা সংগ্রামে আমরা সফল হয়েছি, এই সংগ্রাম তো সকলের মিলাই। তো এখানে তো কেউ তো একক কৃতিত্ব দাবি করছে না কিংবা করা উচিত না। তো সেই জায়গা থেকে আমাদের আগামী যে লক্ষ্যটা, একটা ভোটের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। উমামা ফাতেমা, কেউ কি ষড়যন্ত্র করছে, কোনো তৃতীয় পক্ষ ষড়যন্ত্র করছে বলে আপনি মনে করেন কিনা এই দূরত্ব সৃষ্টির ক্ষেত্রে, যে দূরত্ব নিয়ে আমরা কথা বলছি? না, এমনিতেই যখনই আপনি বাংলাদেশে তো বর্তমান রাজনৈতিক
স্পিয়ারের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু এক ধরনের স্টেবিলিটি আছে, এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিন্তু এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যাতে কোনোভাবেই দেশের অপরাপর যে আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন বা সার্বিক পরিস্থিতি দেখেন, এটা কিন্তু খুব স্টেবল আমরা আসলে বলতে পারি না। তো এতদিন পর্যন্ত মানুষের কাছে এক ধরনের একটা স্বস্তি ছিল যে অন্তত পলিটিক্যাল ফিল্ডে এক ধরনের স্বাভাবিকতা বিরাজ করছিল, কিন্তু যত সময় যাচ্ছে এখানে যেভাবে করে আসলে পরিস্থিতিটা অস্থির হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বলবো না যে এখানে এতদিন পর্যন্ত একটা তৃতীয় পক্ষ প্লে করেছে, তাহলে বাংলাদেশের অভ্যুত্থানের জনগণের যে হিস্সা, সেই হিস্সাটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু অলরেডি নানান ধরনের কনস্পিরেসি থিওরি এখানে কিন্তু তারা জেনারেট করছে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, যেখানে তারা দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে মানে সবকিছু, এই যে গভর্নমেন্ট তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও একটা কনস্পিরেসি থিওরির অংশ। এই যে বিষয়টাকে পুরোপুরি একটা তৃতীয় পক্ষের চোখ আঙ্গিক থেকে দেখা, এটা আসলেই এটা পুরোপুরি একটা আওয়ামী অ্যাঙ্গেল, এবং তারা মনে করে না যে বাংলাদেশের জনগণের পক্ষে আওয়ামী লীগকে উৎখাত করে একটা জনগণের সরকার স্থাপিত করাটা সম্ভব। এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে এটাই হয়েছে। এবং পৃথিবীর যে কোনো দেশে যারা আসলে স্টেটকে আসলে টিকিয়ে রাখতে চায়, স্টেট পাওয়ারটাকে আসলে টিকিয়ে রাখে, উদাহরণকে তারা খুব ভালো উদাহরণ হিসেবে নিবে না, কারণ জনগণ যখন স্টেটকে ওভার পাওয়ার করে উঠে যাবে, তখন কিন্তু আসলে একটা সিস্টেম টিকে থাকা এবং সিস্টেমের ইয়েটা, যে নিয়মগুলোকে টিকিয়ে রাখা অনেক ক্ষেত্রে কিন্তু কঠিন হয়ে যায়। তো সবাই আসলে চেষ্টা করে এই থার্ড পার্টি থিওরিগুলোকে নানানভাবে জেনারেট করতে, এবং আমাদের ছাত্রদের মধ্যে আমাদের যে আসলে ক্যালিবার সেটাকে কিন্তু নানানভাবে কোশ্চেন করার জন্য এই থার্ড পার্টি থিওরিগুলোকে জেনারেট করা হয়। তবে সামনের দিনে বাংলাদেশে যদি এ ধরনের কোনো আনস্টেবল সিচুয়েশন তৈরি হতে থাকে, তাহলে অবশ্যই এখানে থার্ড পার্টি সুযোগ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা এবং সেই আশঙ্কা আপনি করছেন। হ্যাঁ, এখানে অবশ্যই যেহেতু সামনে নির্বাচন আসছে, যেহেতু বাংলাদেশ একটা বড় ধরনের সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে বলে আমরা আশা করছি, যখনই আপনি সিস্টেমে হাত দিতে যাবেন তখনই কিন্তু অনেকগুলো গোষ্ঠী স্বার্থ কিন্তু এখানে ব্যাঘাত ঘটবে। তো গোষ্ঠীরাও কিন্তু নানানভাবে একত্রিত হতে থাকবে, যাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে তারাও তো নিজ নিজ স্বার্থ অনুযায়ী আসলে এক হতে থাকবে এবং চেষ্টা করবে যে নানান ধরনের আসলে ভিতরে আসলে প্লে করার, এবং সেই জায়গা থেকে থার্ড পার্টি ইন্টারফারেন্স খুব একটা কঠিন বিষয় না। তো আমরা মনে করি যে হয়তো নেক্সট যে সময়টা আসলে আমাদের আসছে, সেই সময়টাতে এখানে থার্ড পার্টি ইন্টারফারেন্সটা হতে পারে, এবং সেটা বরং এটাকে মাথায় রেখেই এটা আটকানোর জন্য, এটা থামানোর জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটা অনেক বেশি জরুরি, যেটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন আমাদের আহ্বায়ক কমিটিটা আমরা গঠন করছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, যত খারাপ সরকারই হোক না কেন, এই সরকারটাকে টিকিয়ে রাখাটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। এবং এটা আমাদের যত রাজনৈতিক সংগঠন আছে, আমাদের যে জনতা, আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সকলেরই কিন্তু একটা সম্মিলিত দায়িত্ব এই সরকারটাকে একটা সুন্দর বিদায় দেয়া এবং ভালো একটা নির্বাচনের মাধ্যমে বিদায় দেয়া, এবং যতদিন না পর্যন্ত এই নির্বাচনটা আসছে ততদিন পর্যন্ত একটা জাতীয় ঐক্যমত্য রক্ষা করে চলা, এটা হচ্ছে আমাদের সকলের দায়িত্ব। এবং আমি এখনো বিশ্বাস করি যে বাংলাদেশে আসলে এখনো কোনো ধরনের রাজনৈতিক বিভাজনের লাইনে হাঁটাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুব একটা ফলপ্রসূ বিষয় হবে না, এবং সরকার এবং সকলেরই আসলে মাথায় রাখা উচিত যে যেভাবেই হোক আমাদের বর্তমানে রাজনৈতিক ঐক্যমত্যটা টিকিয়ে রাখতে হবে। বিএনপিও এই সরকারকে সমর্থন দিয়েছে, এবং বিএনপিও যতবার আমরা সরকারের বিভিন্ন কাজ নিয়ে কথা হয়েছে, বিএনপিও কিন্তু এই কথাটা বলেছে যে সরকারকে তারা সহযোগিতা করতে চায়। একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব যে মন্তব্যটি করেছেন যে সরকার যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না, এবং সেই প্রসঙ্গেই কিন্তু নিরপেক্ষ সরকারের প্রসঙ্গটি আসে, যেহেতু ছাত্ররা সরকারে আছে এবং ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে। এর প্রেক্ষিতে যে 1/11-এর যে ব্যাখ্যাটি আসলো, এটাকে আপনি কিভাবে দেখেন? আপনার মন্তব্য এখানে এটা আমি আগেও বলেছি, 2006-7 সালে যে 1/11-এর ঘটনাটি হয়েছিল, সেটা তো সত্যি বলতে একটা রাজনৈতিক অস্থিতিশীলতার ফলাফল হিসেবেই কিন্তু এই ঘটনাটি হয়। একটা মানে সেনাবাহিনী ব্যাকড সরকার আসে, কিন্তু আপনি যদি 2024 সালের অভ্যুত্থানটি দেখেন, এটা কিন্তু জনগণ একটা অভ্যুত্থান করেছে, এবং অভ্যুত্থানে একদম শেষ মুহূর্তে এসে সেনাবাহিনী এখানে এক ধরনের একটা ইন্টারভিন করেছে, এবং সে কিন্তু মার্শাল ল জারি করেনি, বিকজ জনগণও কিন্তু একটা পাল্টা
প্রতিরোধ কাজ করছিল যে আমরা কোনোভাবে মার্শাল ল জারি হতে দিব না, এবং আমরা 3 আগস্ট আসলে ছাত্র জনতার মঞ্চ থেকে তখন ঘোষণা দেওয়া হয় যে আমরা একটা জাতীয় সরকার চাই। এবং যখনই এখানে সেনাবাহিনী, তার মানে ওখানে কিন্তু সব থেকে আপার হ্যান্ডে কিন্তু ছিল না। এবং আমরা ছাত্ররা যেহেতু সকল পক্ষের একটা ঐক্যমত্যে আমাদের একটা সরকার গঠন করতে হবে, এবং তখন জেনারেল ওয়াকারুজ্জামান উনি একটা ভালো ভূমিকা পালন করেছিলেন এই পুরো বিষয়টাকে সামাল দেওয়ার পিছনে। তো সেই জায়গা থেকে আমরা সকলেই কিন্তু একটা মধ্যস্থতার ভিত্তিতে একটা সরকার ওই সময় প্রতিষ্ঠিত হয়। এখন 1/11-এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সাথে বর্তমান প্রেক্ষাপট কিন্তু আসলে অনেক মিলে না। বরং আমরা যদি বর্তমান রাজনৈতিক সংগঠনগুলো আমি প্রশ্নটি করেছি, বর্তমান রাজনৈতিক সংগঠনগুলো দেখি, সবাই কিন্তু চাচ্ছে যে দেশে একটা স্টেবিলিটি থাকুক, যেভাবে করেই হোক না কেন দেশের স্থিতিশীলতা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়। এবং 1/11-এর প্রেক্ষাপট তৈরি হওয়ার মতো বাস্তবতা এখনো পর্যন্ত আমি মনে করি না যে দেশের মধ্যে তৈরি হয়েছে। বরং এই ঘটনাটা যাতে না ঘটে সেই পরিস্থিতিটা আসলে সবারই বজায় রাখাটা এবং সকল রাজনৈতিক শক্তিরই কিন্তু এই বিষয়টা মাথায় রাখাটা গুরুত্বপূর্ণ, এটা আমার বক্তব্য। আচ্ছা, সেক্ষেত্রে আপনি নাহিদ ইসলাম যেটা বলেছেন সে বিষয়ে আপনি একমত না? না, নাহিদ ভাই যেটা বলেছেন, যেটা নাহিদ ভাই যেটা বলেছেন অবশ্যই সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। যেটা নাহিদ ভাই বলেছেন যে 1/11-র ইয়েটা কিভাবে আসেনি, সরকারি নিরপেক্ষতা নিয়ে মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটি 1/11 সরকার সংসদীয় তৈরি হওয়ার এক ধরনের সম্ভাবনা তো আছে। যেভাবে হচ্ছে যে একটা রাজনৈতিক সংঘাতের দিকে যদি বিষয়গুলো আগায়, তাহলে অবশ্যই এখানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং অনেকে এখানে আশঙ্কা করছেন যে একটা 1/11-এর মতো ঘটনা ঘটলেও ঘটতে পারে। তবে এখানে যে বিষয়টা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা নাহিদ ভাই বলেছেন, যেভাবে আসলে গভর্নমেন্টের নিরপেক্ষতা বিষয়ে কোশ্চেন তোলা হচ্ছে, গভর্নমেন্টে তো আপনি হয়তো উপদেষ্টা পর্যায়ে সরাসরি জামাত বা সরাসরি বিএনপি আমরা হয়তো দেখতে পারছি না, কিন্তু আমরা যদি প্রশাসনের মধ্যে দেখি, আমাদের বিভিন্ন সরকারি কাঠামোগুলোর মধ্যে দেখি, সেখানে কিন্তু জামাত আর বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীরা কিন্তু আছে, যারা হয়তো একসময় তাদের সাথে যুক্ত ছিল, পরবর্তীকালে প্রশাসনে চাকরি বাকরি করছে। তো এই যে সেকশনটা, এই সেকশনটাও তো আসলে নানানভাবে নানান পলিটিক্যাল পার্টিকে ফেভার করতে পারে বলে আমরা আশঙ্কা করি। কিন্তু আমরা তো চাচ্ছি না যে ঘটনাটা এভাবে ঘটুক। তাহলে শুধুমাত্র 3 জন ছাত্র উপদেষ্টাকেই নিরপেক্ষতার প্রতীক হিসেবে, মানে তারা চলে গেলে এখানে নিরপেক্ষ হবে, তার থাকলে নিরপেক্ষ হবে না, এই ধরনের একটা মানে আশঙ্কা তৈরি হওয়া আজকে অভ্যুত্থানের সরকার তৈরি হওয়ার 5 মাস পরে, এটা অবশ্যই আমি মনে করি না যে আসলে ঠিক কোন দিক থেকে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার মন্তব্য শুনতে চাই। যেটি ওমামা উল্লেখ করলেন যে প্রশাসন এবং বিভিন্ন জায়গায় বিএনপি এবং জামাতের লোকজন আছেন অলরেডি, তো সেই জায়গা থেকে আপনারা কেন নিরপেক্ষতা নিয়ে তারপর সন্দেহ করছেন? দেখুন, আমি দীর্ঘ 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র পরিচালনা করেছি এবং বাংলাদেশে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ফেলেছিল। সেই জায়গায় বিগত দিনে আপনার বিএনপি শাসন আমলে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছিল, তখন কিন্তু তাদেরকে অনেকটা কোণঠাসা করে তারা তাদের নতুন করে ছক বেঁধে তারা তাদের রাষ্ট্র কাঠামো সাজিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি দীর্ঘ 17 বছর যাবৎ আমাদের বিএনপি ঘরোয়ানা কোনো বিসিএস ক্যাডার কিংবা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা কোনো রকম ডিএনএ টেস্ট করার মতো যদি বুঝতে পেরেছে যে বিএনপি ঘরোয়ানা, তাদেরকে হয় ওএসডি করে রেখেছে, না হলে ট্রান্সফার করে একদম প্রত্যন্ত অঞ্চলে দিয়েছে, কিংবা তাদের প্রমোশন হয়নি। হ্যাঁ, তো এখন এই 5 আগস্টের পর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় রদবদল হয়েছে। তো সেটার মানে এটা না যে এটা বিএনপি ফিঙ্গারিং করছে কিংবা বিএনপি এনে বসাই দিচ্ছে, বিষয়টা তা না। কিন্তু এটা তাদের প্রোটোকল অনুযায়ী হচ্ছে, কারণ গভর্নমেন্ট তো এখন অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি তো এখন ক্ষমতায় নাই, বিএনপি তো নিয়োগ দিচ্ছে না, নিয়োগ তো হচ্ছে গভর্নমেন্টেরই প্রসেসের মাধ্যমে, তাই না? এখন কিন্তু যে প্রসেসের মধ্যেই হোক, যদি আপনাদের লোক থাকে অলরেডি, তারপরও কেন নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা? না, আপনার নিরপেক্ষতা নিয়ে কেন প্রশ্ন আসছে এটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা একটা দল গঠন করবেন, তরুণ প্রজন্ম, এটা ভালো। আমরা সবসময় বলি যে গণতান্ত্রিক রাজনীতিতে নতুন দল আসা আমরা সবাই স্বাগত জানাই। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়েলকাম জানিয়েছেন।
তো এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি, তাই না? তো কিন্তু সেটা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় কিংবা প্রশাসনের সহযোগিতায় হয়, সেই জায়গা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রশাসনের সহযোগিতা হচ্ছে বলে আপনি মনে করেন? না, প্রশাসনের সহযোগিতা হচ্ছে কি হচ্ছে না সেটা তো সবাই দেখছে। আমার মনে করাতে কোনো কিছু জাজ হয় না। হ্যাঁ, যেটা আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন যে কোনটা প্রশাসনিক সহযোগিতায় হচ্ছে, কোনটা রাষ্ট্রীয় সহযোগিতায় হচ্ছে, কোথায় একটা প্রোগ্রাম করতে যে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে একটা তরুণ প্রজন্ম যারা দল গঠন করছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তারা করছে, সভা সমাবেশ করছে, সেটার পিছনে যে ব্যয়বহুল একটা বাজেট, এই বাজেটগুলো কিভাবে আসছে, প্রশ্ন তো সবারই থাকে, তাই না? সাধারণ মানুষ হিসেবে যে কেউ প্রশ্ন করতে পারে। তো যাই হোক, সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে দল যদি গঠন হয় সেটা ভালো, হ্যাঁ, কিন্তু যারা এই সরকারে আছে তারা যদি তাদের প্রতিনিধিত্ব করে কিংবা তারা সরকার থেকে বের হয়ে যে আবার ইলেকশন করবে, এই জায়গাগুলো যদি ক্লিয়ার না হয়, তাহলে আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা, সেই জায়গা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট নিউট্রালি কাজ করছে না। আমাদের দলের মহাসচিব কিন্তু খুব সুন্দরভাবে, সুস্পষ্টভাবে তিনি কিন্তু বক্তব্যটা দিয়েছেন, কিন্তু তার বক্তব্যকে যেভাবে ইঙ্গিতপূর্ণ ভাবে দেখছেন কেউ কেউ, সেই জায়গা থেকে আমি বলি যে 1/11-এর যে ঘটনাটি ঘটেছে, সেখানে যদি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপি হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে। এবং বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে দমন, নিপীড়ন, নির্যাতনের শিকার আমরা হয়েছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল অভিভাবকের ভূমিকায় ছিল এক ধরনের, আমরা পিছন থেকে কাজ করেছি। এখানে আমার একটি প্রশ্ন আছে যে সেই জায়গাতেও আমি একটু শেষ করি, সেই জায়গাতেও সবচেয়ে বৃহৎ অংশ গ্রেফতার হয়েছে বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ। কিন্তু তারপরও আমরা সকলে এই জিনিসটাকে মেনে নিয়েছি কেন? দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। এবং আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের জনগণ দেখে, হ্যাঁ, যেখানে ফ্যাসিবাদ থাকবে না, স্বৈরতন্ত্র থাকবে না, যেখানে জনগণের কথার ভিতর মানে জনগণের টুটি চেপে ধরা হবে না, সেরকম একটা বাংলাদেশ দেখতে চাই। তো ওই যাত্রাতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটা আমাদের সবাইকে নজর রাখতে হবে। কিন্তু আপনি যে এই সরকারকে আপনারা সহযোগিতা করছেন, সেই জায়গাতে নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য আপনারা কোনো সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন কিনা, কোনো স্পেসিফিক কোনো অভিযোগ এই সরকারকে জানিয়েছিলেন কিনা? নিরপেক্ষ আরেকটি নিরপেক্ষ সরকারের দাবিটা, প্রসঙ্গটা কি করে এলো, এটা আমি জানবো এটা ছোট বিরতির পর। প্রিয় দর্শক, সাথেই থাকুন। খুব
দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাডভোকেট নিপুণ রায়, যাওয়ার আগে আপনার একটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, যে সরকারের কাছে আপনারা কোনো স্পেসিফিক অভিযোগ জানিয়েছিলেন কিনা। দেখেন, অভিযোগ তো এইভাবে কি অভিযোগ জানানোর, আমাদের তো যেটা মূল কথা যেটা হচ্ছে বাংলাদেশের গণমানুষের প্রত্যাশিত জায়গাটা জন্য কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কি যে আপনার জনগণ তার ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং নতুন করে বাংলাদেশকে ঢেলে সাজানো হবে। হ্যাঁ, যেটা ফ্যাসিস্ট সরকার তার দমন নিপীড়ন দিয়ে চূর্ণ বিচূর্ণ করেছে, সেই জায়গাটাই তো আমাদের কথা। সেই জায়গাটাতে আজকে যদি নির্বাচন, আমরা সংস্কারের কথা আসছে, সংস্কার কিন্তু বিএনপি 31 দফার যে দাবি দিয়েছে, মানে 31টা দফা দিয়েছে, সেই দফাগুলোর মধ্যে কিন্তু এই সংস্কারগুলো, মানে যে সকল সংস্কারের কথা বলা হচ্ছে সরকার থেকে, প্রত্যেকটি কিন্তু আছে আমাদের দফাতে। তো আমরা তো সংস্কারের পক্ষে কথা বলেছি এবং সেটা আগেই বলেছি, সর্বপ্রথম আমরা বলেছি। এবং নির্বাচন, এটা বাংলাদেশে গণমানুষের দাবি, আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এখন ফ্যাসিস্ট হাসিনার পতনের পর একটা অন্তর্বর্তীকালীন একটি সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে। তো আমাদের সেই জায়গাতে আমরা এই গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, করছি এবং আগামী দিনে করব। কেন করব? বা মানুষের যে কাঙ্ক্ষিত সহযোগিতাটা আপনারা করতে পারলে কি সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না? আমরা তো কখনো কাউকে থ্রেট করছি না, এটা করা ঠিক না। ঠিক আছে, কারণ আমরা কিন্তু অনেক ক্রাইসিস মোমেন্টগুলো পার করে এসেছি। আমরা কিন্তু বারবার গ্রেফতার হয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। এ বাংলার মানুষ সেটা শিখে গিয়েছে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা শিশুও কিন্তু প্রতিবাদ করতে শিখেছে। তো সেই জায়গা কিন্তু যে থ্রেট করা রাজনীতি কিন্তু এখন বাংলাদেশে হবে না। তো সেই জায়গা বিএনপি রাজনীতি করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তো আমরা এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমরা বারবার করে সাজেশন দিচ্ছি, মানে পরামর্শ বলতে পারে দিচ্ছি, যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। নিরপেক্ষতার জায়গায় যদি ঘাটতি চলে আসে, প্রশ্নবিদ্ধ হয় সরকার, সেটা সরকারের জন্য কিন্তু ঠিক হবে না। তো সেই জায়গাতে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র ওত পেতে আছে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য। আর এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশ কিন্তু ব্যর্থ হবে। এটা কিন্তু একদম মানে খুব ক্লিয়ার কথা। কারণ একটা বৃহৎ গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই সরকার কিন্তু দায়িত্ব নিয়েছে। সেই জায়গাতে সরকারেরও উচিত হবে যে যথাযথ প্রচেষ্টার মাধ্যমে, মানে সকলের মতামতের ভিত্তিতে একটি নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ওমামা ফাতেমা, আপনার মন্তব্য শুনতে চাই। আমরা আরো একটি শব্দ শুনেছি এর মাঝে, যেটা হচ্ছে জিয়াবাদ। আপনি জানেন যে নাসির পাটোয়ারি কথাটি বলেছেন যে মুজিববাদ এবং জিয়াবাদ কোনোটাই চলবে না, থাকবে না। তো এটা প্রেক্ষাপটটা কি? জিয়াবাদটাকে আপনি কিভাবে দেখেন? জিয়াবাদ বিষয়টা কেন আসলো? জিয়াবাদের বিষয়টা কি আসলে? জিয়াবাদের বিষয়টা যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলেছেন এবং জাতীয় নাগরিক কমিটি হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে কোন কনটেক্সট থেকে তারা জিয়াবাদ, আপনি কিভাবে দেখেন কোশ্চেনটা এসেছে। বাংলাদেশে একটা বিষয় আছে, বাংলাদেশে কিন্তু বহু বছর ধরেই এক ধরনের কি বলা যায়, এক ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির প্রচলন হয়ে আসছে, যেটা বিএনপি বলি বা আওয়ামী লীগ বলি, তারা দুই পক্ষ কিন্তু এটা করেছে। এবং বাংলাদেশে এই এক ব্যক্তিকেন্দ্রিক বা 71 থেকে 80 এই যে সময়টার মধ্যে যে ঘটনাক্রমগুলো ছিল, সেটার মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসে, তাদেরকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে। এবং এই যে আওয়ামী লীগ বিএনপি যে এক ব্যক্তিকেন্দ্রিকভাবে তাদের রাজনীতিগুলো সাজায়, সেটা কিন্তু পরবর্তী জেনারেশনের পলিটিক্সটাকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অবশ্যই এটা বলতে চাই যে আমাদের ইতিহাসটা তো আসলে বহু বছর, মানে আমাদের ইতিহাস
শুধুমাত্র আমরা ৭১ও থামাতে চাই না। আমাদের তো জনতার যে সংগ্রামের ইতিহাস, সেটা তো সবসময় মানুষ ব্যর্থ হয়, তা সে আশা হারায়, আবার আশা তৈরি করে একটা অভ্যুত্থান ঘটায়। এভাবেই কিন্তু মানুষের সংগ্রামের ইতিহাসটা ধাবমান, এবং আমরা কিন্তু আমাদের সংগ্রামের ইতিহাসের ধারাই ২০২৪ সালের অভ্যুত্থানটা হয়েছে এটা মনে করি। এবং আমাদের যে জনমানুষ, সেই জনমানুষকেই কিন্তু আমরা সবসময় ক্রেডিটটা দিতে চাই, যে মানুষ আসলে চেয়েছে তাই অভ্যুত্থানটা হয়েছে। এটা হচ্ছে খুব সহজ কথা। এবং একইভাবে মানুষ চেয়েছে তাই 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে। মানুষ যদি না চাইতো তাহলে 1969 সালে শেখ মুজিবকে বের করে আনা যাইতো না। যেহেতু মানুষের যে দীর্ঘদিনের একটা নিপীড়নের ইতিহাস, সেই নিপীড়নের ইতিহাসটা একাকার হয়ে যায়, তখন গিয়ে সে আসলে একটা ব্যক্তির মধ্যে সেটা পরিস্ফুটিত হয়। সেটা শেখ মুজিবের ক্ষেত্রেও হয়েছে, সেটা জিয়াউর রহমানের ক্ষেত্রেও হয়েছে। এটা কিন্তু বর্তমানে আগামী দিনের যে পলিটিক্সটা, সেই পলিটিক্সটা অবশ্যই হইতে হবে আমাদের জনগণের যে পলিটিক্স, আমাদের জনগণের ইতিহাসের ধারায়। আপনারা কেন ধরে নিচ্ছেন যে বিএনপি জনগণের পলিটিক্স করছে না? আপনাদের একটা সময় পর্যন্ত আসলে বিএনপি যেটা করেছে তার সময়ের একটা রাজনীতি ছিল, যেটা এই 80s বা 90s বা 2000s এক ধাঁচের একটা রাজনীতি হয়েছে। কিন্তু গত 15 বছরে বাংলাদেশের ওভারঅল যে পলিটিক্যাল প্রসেস, সেটা থমকে ছিল। কিন্তু সেই 15 বছরে তো একটা পলিটিক্যাল জেনারেশন এখানে তৈরি হয়েছে, যারা আসলে পলিটিসাইজড সে অর্থ হতে পারেনি, কিন্তু রাজনৈতিক ব্যবস্থার শিকার কিন্তু সে প্রতি মুহূর্তেই হচ্ছিল। এই জেনারেশনটারও একটা পলিটিক্স আছে না? এবং এই যে শেখ মুজিব বা জিয়াউর রহমানের নামে যে পলিটিক্সটা হয়েছে, সেটা এখন আমরা যেটা মনে করি, এটা 80-র দশক বা 90 দশকে ওই পলিটিক্সটা গ্রহণযোগ্য ছিল। যেহেতু মুক্তিযুদ্ধ ওই সময় মাত্র একটা মানে ঘটনা ছিল, এবং 1990 সাল পরবর্তী 90-এর যে গণ আন্দোলন, সেটা কিন্তু মুখ থুবড়ে পড়ে। কিন্তু 2024 সালকে যদি আমাদের জাগরুক রাখতে হয়, তাহলে আমাদের কিন্তু বাংলাদেশের জনগণের সংগ্রামের মধ্য দিয়ে, আমাদের সংগ্রামের যে ইতিহাস, সেটার মধ্য দিয়ে কিন্তু আমাদের পলিটিক্সটাকে বিনির্মাণ করতে হবে। এবং এখনকার তরুণরা আসলে এক ব্যক্তিকেন্দ্রিকভাবে রাজনীতিটাকে আসলে আর আগের মতো চায় না, যার কারণে কাউকে সে মহানক বানাতে চায় না। মানুষ যেটা চায় সেটা হচ্ছে ইতিহাসের মধ্যে তার স্বীকৃতি থাকুক, এবং ইতিহাসের মধ্যে তার যে সংগ্রাম, তার যে কিছু পাওয়ার আছে এই সরকারের থেকে, এই অভ্যুত্থান থেকে, এটার স্বীকৃতি হচ্ছে থাকুক। এবং সেই জায়গা থেকে আমাদের সামনের যে পলিটিক্সটা, সেটা অবশ্যই হইতে হবে জনগণ। সেটা আসলে এক ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্স আসলে সামনের দিনে সম্ভব না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা নিপুণ রায়। হ্যাঁ, দেখুন, আমি ওমা আমার কথাটা ও বোঝাতে চেয়েছে এক ব্যক্তিকেন্দ্রিক একটা রাজনীতি দল গঠন হয়েছে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কিংবা আদার্স পার্টি বলেন, একটা দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু একটা দল গঠিত হয়। হ্যাঁ, এবং সেই দলের ইতিহাসগুলো ভালো, আপনি খারাপ দিক নিয়ে অবশ্যই সমালোচনা করবেন, ভালো দিকগুলোকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং ভালো কাজগুলোকে মাথায় নিয়ে আগামী দিনে আরো বেটার কি করা যায় সেই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। এখন 24-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনার ফ্যাসিস্টের পতন ঘটলো, তার স্বীকৃতি শুধুমাত্র একটা দল দিয়ে হবে সেটা না, কিন্তু সেই স্বীকৃতি আপনি মাঠে আওয়াজ তুলেও কিন্তু করতে পারেন। এখন ব্যাপারটা কি হয়েছে, যে আপনি যে কথা বললেন, আমি আসলে এটা একটু ব্যস্ততার কারণে হয়তো দেখতে চোখে আসে নাই, যে মুজিববাদ কিংবা আপনার জিয়াবাদ, এই জিয়াবাদের কথাটা আমি এই ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, তো এই জায়গা থেকে আপনাকে দেখতে হবে যে আগামী দিনে বিএনপি রাজনীতি করছে, কিংবা এই যে বিগত 17 বছর ধরে যে বিএনপি রাজনীতি করছে, কিসের জন্য? গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একবারও কিন্তু বিএনপি বলে নাই যে আমরা ক্ষমতায় আসার জন্য রাজনীতি করছি, কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা নির্বাচন চাচ্ছি। নো, আমরা নির্বাচন চাচ্ছি যাতে জনগণ তার ভোটের অধিকার ফিরে পায়। এখন জনগণ ডিসাইড করবে সে কাকে নির্বাচিত করবে, সে কাকে আগামী দিনে তার সরকার হিসেবে দেখতে চায়। এটা জনগণের সিদ্ধান্ত, এটা আমার আপনার সিদ্ধান্ত নয়। এখানে এক ব্যক্তি কেন্দ্রিক কেন কথাটা আসবে? এখন জনগণ যদি সাপোজ উমামাকে চায়, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা জনগণের রাইট, এখানে আমার তো বাধা দেওয়ার কিছু নাই। যার কারণে তো আমাদের এই গণ অভ্যর্থনা, তো এটা স্বীকৃতি তো তখনই হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে, যেখানে কোনো প্রভাব খাটানো হবে না, দিনের ভোট রাতে হবে না, আমি দামি স্বামী নির্বাচন হবে না। সেই জায়গাতে জনগণের সফলতা, সেই জায়গাতেই সরকারের সফলতা, এবং এই গণ অভ্যর্থনা সকল ত্যাগী
এবং যারা আত্মহতি দিয়েছেন তাদের সফলতা, এবং আমরা যারা বেঁচে আছি আমরা সেই প্রক্রিয়াকে সহযোগিতা করার মাধ্যমে আগামী নিশ্চিত একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব। এই জায়গাটা যদি আমরা করতে পারি, আস্তে আস্তে একদিনে আপনি যদি বলেন যে সবকিছু সমাধান একদিনে করতে হবে, আমি ওই দল ভেঙে দেব, ওই অমুককে থামিয়ে দেব, এটা মুজিববাদী, ওটা এটা, আপনাকে ভালো না লাগতে পারে, কিন্তু আপনার যৌক্তিক জায়গাগুলো, আপনার সমাধানটা হতে হবে সকলের সমন্বয়ে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এই জায়গাটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার আছে। উমামা ফাতেমা, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী যেটা বললেন যে জনগণের ক্ষমতার কথা এবং সুষ্ঠু নির্বাচনের কথা উনি বলছেন যে মানুষ বহুদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই জায়গায় আমার প্রশ্ন যে একটা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কি নয়া রাজনীতির বন্দোবস্তের বাধা হিসেবে দেখেন কিনা আপনারা? আচ্ছা, যেটা নিপুণাবা বলছেন যে এখানে ভোটের অধিকার প্রতিষ্ঠা করাটার জন্য বিএনপি তারা মাঠে মোবিলাইজ হচ্ছে বা তারা আসলে গত 17 বছর সংগ্রাম করেছে, কিন্তু সত্যি বলতে আপনি যদি লজিক্যালি যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে গত 17 বছর ধরে যে রাষ্ট্র কাঠামো তৈরি হয়েছে সেটা তো আসলে আওয়ামী লীগের তৈরি করা রাষ্ট্র কাঠামো, এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু এই কাঠামোটা পুরোপুরি আওয়ামী লীগকে সার্ভ করে যাচ্ছে এবং মূলত আওয়ামী লীগের পারপাসটা সার্ভ করে গেছে। এখন এই কাঠামো যদি বিরাজ থাকে এবং গত 5 মাসে কিন্তু আমরা দেখেছি এই কাঠামো চাচ্ছে নানান ভাবে তার নতুন মুনিপ খুঁজে বের করতে, এবং যাতে সে বেসিক্যালি সার্ভ করতে চায় এই সিস্টেমটাকে টিকিয়ে রেখে সে নতুন কোনো মুনিপকে সার্ভ করতে চায়, জনগণকে বঞ্চিত রাখতে চায়, এবং যে ফর্মে তার পকেটটা ভারী হবে সেই প্রসেসটাকে সে টিকিয়ে রাখতে চায়। এই পুরো প্রশাসনিক ব্যবস্থাই পুরো রেডি যে একটা নতুন এই বিষয়ে আমরা নিপুণ রায় চৌধুরীর মন্তব্য শুনবো, কিন্তু এর আগে একটি প্রশ্ন উমামা ফাতেমা আপনার কাছে। আপনি সম্প্রতি মশিউর রহমান নামে FM একজন ব্যক্তিকে, যিনি FM হলের ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন, তাকে আপনি একটি মামলা থেকে ছুটিয়ে আনতে গিয়েছিলেন, এবং আপনি সেই প্রসঙ্গে বলেছেন যে মামলার জাস্ট ধরন বদলে গেছে। আগে ট্রাপে ফেলা হতো বঙ্গবন্ধু কন্যার অবমাননার মামলা, এবং সেটা এখন চেঞ্জ হয়ে খালেদা জিয়ার গাড়ি পোড়ানোর মামলা হয়েছে। একটু যদি ব্যাখ্যা দিতেন। আচ্ছা, এটা আসলে অনেক দীর্ঘ কনটেক্সট, আমি জানি না যে আপনাদের আসলে কতটুকু এই শোয়ের সুযোগ আছে, যদিও আমি খুব সংক্ষেপে যতটুকু বলা যায় ইয়ে করেছেন। মশিউর রহমান ভাই উনি অ্যাকচুয়ালি ছাত্রলীগের সাথে অ্যাফিলিয়েটেড ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে উনি অ্যাফিলিয়েটেড ছিলেন। সেটা 2016-17 যে ওদের কমিটিটা ছিল সেখানে উনি সহ সম্পাদক তার পদ ছিল, এবং 18 কোটা সংস্কার আন্দোলনের পর উনি আর ওই অ্যাফিলিয়েটেড ছিলেন না। এরপরে উনি ডেফোডিল ইউনিভার্সিটির টিচার ছিলেন 3 বছর, এরপরে কিছুদিন চাকরি করেননি। এরপর BRICM, যেটা বাংলাদেশ ইনস্টিটিউট ফর, আচ্ছা ওইটা আমার ফুল ফর্মটা আমার মনে নেই, BRICM যে ইনস্টিটিউটটা, সেখানে উনি বৈজ্ঞানিক কর্মকর্তা, সায়েন্টিফিক। আমি তখন এই বিষয়টার সাথে সংশ্লিষ্ট ছিলাম, যেহেতু আমার ডিপার্টমেন্টের বায়োকেমিস্ট্রি, আমার বায়োকেমিস্ট্রি সিনিয়ররা ওখানে চাকরি করেন। এরপর আমার যে ফ্যাকাল্টি, ধরেন ফার্মাসি ডিপার্টমেন্ট, তারপর ধরেন আপনার কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্টুডেন্টরা ওখানে চাকরি করেন। সেই জায়গা থেকে আমি ওই আন্দোলনটা সম্পর্কে অবগত ছিলাম। এরপর আমি যেটা জেনেছি যে আচ্ছা সম্ভবত তার পদত্যাগ হয়ে গেছে, কারণ পরবর্তীতে আমার সুযোগ হয় না এই বিষয়টা নিয়ে জানার। কিন্তু তার পরবর্তীতে আমাকে কিছুদিন পর জানানো হয় যে মালা খানের বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন হচ্ছে এবং ডিজি থেকে তাকে অপসারণ করা হয়েছে। তো আমি তখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একটা কল দিয়েছিলাম যাতে তদন্ত কমিটি কাজটা ওরা দ্রুত শেষ করে। তো এতটুকুই আমার আসলে মাথায় ছিল, এর থেকে আমি যুক্ত ছিলাম না। এটা সেপ্টেম্বর মাসের ঘটনা। কিন্তু গত 2-3 মাস পরবর্তী আমার সাথে এটার কোনো রিলেশন নেই। গত 4 দিন আগে 22 তারিখে হুট করে আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে বলে যে যারা মালা খানের এগেইনস্টে আন্দোলন করেছিল ওই অফিসারদের একজনকে তুলে নিয়ে গেছে। একজন হচ্ছে মশিউর ভাই, তাকে হচ্ছে পুলিশ তুলে নিয়ে আসছে। তো আমি বলছি আচ্ছা কি অবস্থায়, চল যাই দেখি। তো আমরা তখন হচ্ছে নিউ মার্কেট থানায় গিয়েছিলাম। এখন এখানে যেভাবে করে বলা হচ্ছে আমি একেবারে দলবল নিয়ে গিয়েছিলাম, এ ধরনের কিছুই হয় নাই। আমি আর আমার ফ্রেন্ড আমরা ধানমন্ডিতে ছিলাম বেঙ্গল বুকসে, ওখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে নিউ মার্কেট থানায় আসার পরে ওখানে BRICM এর যে মানে বৈজ্ঞানিক কর্মকর্তা যারা আন্দোলন করেছিল সেই কর্মকর্তারা ওখানে উপস্থিত ছিলেন, এবং এর মধ্যে আরেকজন বৈজ্ঞানিক কর্মকর্তা উনি আমাকে কল দিয়েছিলেন, এসে বলেন যে তুমি একটু আসো, এখানে তো অবস্থা ভালো না। তো আমি যখন গিয়ে দেখি যে এখানে
তার এগেনস্টে যে কেসগুলো, আমরা তো অনেকক্ষণ ছিলাম, আমরা সেই রাত 9:30 থেকে আমরা সকাল 10:30 পর্যন্ত কিন্তু ওইখানে ছিলাম। মাঝখানে শুধু আমি 2 ঘন্টা 4 ঘন্টার জন্য ঘুমিয়েছিলাম, এর থেকে বেশি কিন্তু আমরা পুরোটা টাইম আমরা থানার ওখানে। এবং ছুটানোর জন্য গিয়েছিলেন আপনারা, কিন্তু এখানে একটি ছুটানোর প্রশ্ন জন্য আমাদের, বিষয়টা এরকম হচ্ছে, আমি প্রথমে বিষয়টা বোঝার চেষ্টা করি যে ওখানে গিয়ে কি হয়েছে, এবং ওসির সাথেও কথা বলি, অন্যান্যদের সাথেও কথা বলি, এবং আস্তে আস্তে বিষয়টা আমাদের কাছে আনরেভেল হইতে থাকে যে এখানে মালা খান সেই পুরো জিনিসটা করেছে। মালা খান আমি খুবই সরি, কিন্তু সাবেক কিছু ছাত্রদলের নেতা, বর্তমানে কিছু ছাত্রদলের নেতৃত্ব, তাদেরকে সাথে নিয়ে এবং নিউ মার্কেট থানার যে ওসি, আমি খুব বলতে বাধ্য হচ্ছি, নিউ মার্কেট থানার ওসি মহসিন, সে BRICM এ গিয়েছিল এই মাসের শুরুতে, 2বার গিয়েছিল, গিয়ে ওখানকার সায়েন্টিফিক অফিসারদেরকে সে রীতিমতো একটা হুমকি ধামকি দিচ্ছিল যাতে মালা খানের সাথে তারা মধ্যস্থতা করে। এবং আমি কথাটা এখনো বলছি, তারা সায়েন্টিফিক অফিসাররা রীতিমতো আমার সামনে কান্নাকাটি করছিল, এবং তারা আমার সাথে কান্নাকাটি করে বলছিল যে আপু, আমাদেরকে তারা বলে যে আপনারা থাকবেন একপাশে, আমরা পুলিশরা থাকবো একপাশে, মাঝখানে মালা খান থাকবে, তার উপস্থিতিতে আমরা মধ্যস্থতা করব। এবং সায়েন্টিফিক অফিসাররা সেটাতে রাজি হয়নি। এরপরে গত 22 তারিখ মশিউর ভাইকে বারবার করে কিন্তু সুমন নামে পলাশ নামে একটা লোক বারবার করে কল দিচ্ছিল যে সামহাও ছাত্রদলের সাথে অ্যাফিলিয়েটেড, আমি সরি টু সে, মানে অ্যাফিলিয়েটেড, এবং পলাশ নামে এই লোক বারবার কল দিচ্ছিল। মশিউর ভাই রিসিভ করছিল না, আমি একটু শেষ করি, মশিউর ভাই রিসিভ করছিল না। রিসিভ না করার পরে ওটা কল রেকর্ডিং আছে, কল রেকর্ডিং তো ফেসবুকেই আছে, এবং মশিউর ভাইকে সে হঠাৎ করে দুপুর 2টার দিকে কল দিয়ে বলেন যে মালা খান তো অফিসেই আছেন, আপনি ওনার সাথে গিয়ে দেখা করে আসেন, একটু চা খেয়ে আসেন, আপনি গেলেই হবে, আপনি গেলে বাকিরাও যাবে, আপনি যান দেখা করে আসেন। তো মশিউর ভাই বলতেছে আসলে আমার পক্ষে এটা সম্ভব না। তো মশিউর ভাই যেটা করে, উনি তাড়াতাড়ি অফিস থেকে চলে যেতে যাচ্ছিলেন যে তাকে চাপাচাপি করবে। তো যখনই তিনি অফিস থেকে চলে যাচ্ছেন, তখনই তাকে 3জন লোক ঘিরে ধরে, অফিস থেকে কিছু দূর হেঁটে যাওয়ার পরে তাকে 3জন লোক ঘিরে ধরে, একজনের নাম সুমন, আরেকজনের নাম হচ্ছে পলাশ, আরেকজনের নাম হচ্ছে সাগর। এরা ঘিরে ধরে তাকে ওখানে কিছুক্ষণ পেটানোর পরে তাকে সামনে নিউ মার্কেট থানায় এসআর গাড়ি ছিল, গাড়িতে উঠায়, গাড়িতে উঠিয়ে তাকে নিউ মার্কেট থানায় নিয়ে আসে, এই বলে যে থানায় হচ্ছে মালা খান থাকবে এবং ওসির উপস্থিতিতে এখানে মধ্যস্থতা হবে। এবং তখন মশিউর ভাই তার ভাইকে কল দিয়েছিল, ভাইয়ের নাম নাইম ভাইকে কল দিয়েছিল যে আমাকে তো আসলে নিউ মার্কেট থানায় নিয়ে যাচ্ছে, তোমরা একটু আসো। এবং সবাই জানে যে মালা খান থানায় উপস্থিত থাকবে, তার উপস্থিতিতে এখানে একটা মধ্যস্থতা হবে। এবং যখনই ভাই হচ্ছে ওখানে গিয়েছেন, তখন মালা খান যখন দেখছে তাকে আসলে এখানে ফাঁসাই দেওয়া সম্ভব, তখন মালা খান এখানে আসে নাই, এবং তাকে তিনটা, আমি যতটুকু জেনেছি শেষ পর্যন্ত বেগম জিয়ার গাড়ি পোড়ানোর মামলাটা তাকে আর দেয়া হচ্ছে না, কিন্তু আরো 3টা মামলা দেয়া হচ্ছে। আপনি এখন আমি একটা জিনিস জানতে চাই যে এ ধরনের কোনো মধ্যস্থতা যেমন একেবারেই কাম্য না, তেমনি কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার তো বিচার হবে, কারণ ফ্যাসিস্ট রেজিম কখনো বিচার করেনি, তাই বলে যে এর আগে যে অপরাধগুলো যারা করেছে তার বিচার হবে না তা তো না। এখন আপনি ছাত্রলীগে যখন ছিল সেই অপরাধটা সে করেছিল, এই বিষয়ে আমি জানবো। ওই একই কমিটিতে 4জন মশিউর ছিল, 4জন মশিউর রহমান। এই মশিউর রহমান ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, এবং এটা ছাড়াও জিওলজি, ট্রিপলি, এরকম আরো 2-3টা ডিপার্টমেন্টের মশিউর রহমান ছিল। পুলিশ যখন এই মশিউর রহমান সেই মশিউর রহমান না, এবং আমি একটা কথা এখানে বলি, ওই সময়ে ওই ওসির সাথে কথা বলার জন্য আমাকে সায়েন্স ফ্যাকাল্টি যে বর্তমান ডিন আব্দুল সালাম স্যার, উনি কল দিয়েছিলাম, কারণ আমি তো বলছি আমি বারবার একটা প্রসেসের মধ্যে যাচ্ছি, ভেরিফাই করার চেষ্টা করছি। আব্দুল সালাম স্যার আমাকে বলেছেন যে এই ছেলে ওই ছেলে না, এই ছেলেটা খুবই ভালো। এবং পরবর্তীতে আমি আরেকটা কথা বলি, আমি শেষ করে দিচ্ছি, মালা খানের যে পিএইচডি, এটা কিন্তু একটা ফেক পিএইচডি, সে কিন্তু পড়াশোনা করেছিল সিএসসি থেকে, কিন্তু তার পিএইচডি হচ্ছে যে কেমিস্ট্রিতে, এবং এটা যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি হয়েছে সেই নামে কোনো ইউনিভার্সিটি পৃথিবীতে এক্সিস্ট করে না, এবং এটা ফেক পিএইচডি। এবং আপনারা চাইলে এটা ভেরিফাই করতে, একটু প্লিজ, একটু আমি যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এবং এটার জন্য ইউজিসির সাথে তৎকালীন বৈজ্ঞানিক কর্মকর্তারা যোগাযোগ করেন, এবং বর্তমানে আমাদের যে অধ্যাপক তানজিমউদ্দিন খান, তানজিম স্যার কিন্তু এই পুরো ঘটনাটা জানেন, এবং সেদিন কিন্তু তানজিম স্যার আমাকে কল দিয়ে এই পুরো ঘটনাটা আমাকে বলেন, এবং আমি যে কথাটা বিশ্বাস করেছি, কারণ আমাদের যে শিক্ষকরা যারা মশিউর রহমানের শিক্ষক ছিল তারা আমাকে এই কথাগুলো বলেছেন, এবং আরো অন্যান্য মানুষ যারা বিসিএসআই এর চাকরি করেন তারাও এটা ভেরিফাই করেছেন। পিএইচডি দিয়ে তিনি চাকরি করেছেন। ফিরে আসছি, স্টিল মালা খান কিন্তু সিএসও হিসেবে আছেন এবং বহাল তবিয়তে আছেন। প্রিয় দর্শক, সাথেই থাকুন, খুব ছোট্ট একটা বিরতি নিচ্ছি।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আপনার মন্তব্য শুনতে চাই। আমরা এক মালা খানের গল্প শুনলাম যে এরকম কোনো মালা খানদেরকে সরকার বিএনপি সহযোগিতা করছে কিনা এবং প্রশাসনও তাদেরকে কোনোভাবে প্রশাসনের সহযোগিতা তারা পেয়ে যাচ্ছে কিনা। দেখেন, আমি মালা খানের এই বিষয়টা যেটা ওমামা বললেন, এইটার খুব কাছ থেকে আমি মানে ওনার এই সব অপকর্মের কথা আমি জানতাম না, জানি নাই। তবে ওনাদের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে আমি একটা মানে অভিজ্ঞতার কথা বলি। 5 আগস্টের পর তো এই প্রবলেমে যখন সে যাচ্ছিল, সামাও সে আমাকে ফোন দিয়েছিল। তো ফোন দিয়ে সে হেল্প চেয়েছিল, হ্যাঁ। ডিরেক্ট আমি এবং আমার বাবা এবং আমার শ্বশুর 3 জনে বলেছি যে আমরা দল ক্ষমতায় নাই, আমরা কোনো কাজ সুপারিশ কিংবা আপনাদের মানে নিজস্ব কোনো সমস্যা কোনো সমাধান আমরা দিতে পারবো না। এটা কিন্তু আমাদের বিএনপি থেকে স্ট্যান্ড নিয়ে কথা বলা হয়েছিল, হ্যাঁ। তো আমি জানি না আসলে এখন সে কোন দিক থেকে কোন কাকে ম্যানেজ করে কি করছে, কারণ সুযোগ সন্ধানী সুবিধাবাদী যারা থাকে তারা কোনো না কোনো ওয়েতে যে কাউকে ম্যানেজ করতে পারে, হ্যাঁ। কিন্তু এখন এই BRICM যে প্রক্রিয়াধীন যে আপনার প্রশাসনিক যে রদবদলগুলো হচ্ছে, এটা তো আপনার দপ্তর থেকে হচ্ছে, মন্ত্রণালয় থেকে হচ্ছে, হ্যাঁ। তো এটা মন্ত্রণালয় থেকে হচ্ছে এবং এটা মানে তদন্তাধীন বিষয়। তো এখানে আমি জানি না যে ও যেভাবে বলছে আসলে বিএনপির কারো সহযোগিতা আছেন, আই ডোন্ট নো। যেহেতু আমার কাছে চেয়েছে হেল্প, এন্ড আমি ডিরেক্টলি আমরা এই কথা বলছি। আমি ছোট করে আমি জাস্ট একটু ছোট্ট করে জানতে চাই, সরকারকে জানিয়েছেন আপনার ব্যাপারটা? যেটা আমি ওই সময় পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম। এটা আসলে আমার বিষয় না, পিএইচডি ফেক কি ফেক না এটা আমার বিষয় না। তৎকালীন ওখানকার যারা, হ্যাঁ, এটা আমাকে যেহেতু আমার ডিপার্টমেন্টের সিনিয়ররা আমরা সবাই আসলে বিষয়গুলো নিয়ে অবগত, তো ওনারা আসলে ওই সময় যোগাযোগ করেছিল যে তার পিএইচডিটা যে ফেক, বিভিন্ন এভিডেন্স কিন্তু তারা দেখিয়েছে এবং সরকারের এই বিষয়গুলো জানার কথা। এখন আমার যেটা এখানে বক্তব্য যে মালা খান গত 30শে জুলাই যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ছিল, লাস্ট কে ছিল জানি না, কিন্তু ইয়াফেজ ওসমানের সাথে সে BRICM মিটিং করে 3 আগস্টে কিন্তু এখানে হামলা পর্যন্ত করা হয় অস্ত্রসজ্জিতভাবে। ওই যে চার্জশিট যেটা BCSIR এর সামনে আগুন পোড়ানোর, চার্জশিটের মধ্যে সিসিম নামে এক লোকের নাম আছে, ওই লোক কিন্তু পুরো ঘটনার সাথে জড়িত। হি ইজ স্টিল দেয়ার, মানে সে ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, তাকে গ্রেফতার করা হয় নাই। আমাদের যে সিনিয়র, সে ছাত্রলীগ করুক, সে যদি অপরাধী হয় তাহলে আপনারা যা ইচ্ছা তা করেন। আপনারা 4 নম্বর লোকটাকে ছেড়ে, যেই লোকটা হচ্ছে ওপেনলি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াইছে, তাকে ছেড়ে কেন 16 নম্বর লোক যে হচ্ছে জাস্ট মোহাম্মদ মশিউর লিখা, লিটারেলি জাস্ট ওই আপনি যদি ইয়েটা দেখেন, কপিটা দেখেন, এজাহারের কপি, মোহাম্মদ মশিউর লিখা, বাবা অজ্ঞাত, স্থায়ী ঠিকানা সায়েন্স ল্যাব লিখা। তো সায়েন্স ল্যাবের এলাকায় যত মশিউর আছে ওটার থেকে যে কোনো একজনকে ধরে এনে আপনি বলে দিতে পারবেন যে এটাই সেই মশিউর। এবং কিভাবে করে যে যিনি হচ্ছে মামলার বাদী, উনি সব থেকে ভালো বলতে পারেন যে কিভাবে করে তিনি এখানে নামগুলো খুঁজে বের করেছেন। এবং আমি যতটুকু জানি মামলার যিনি বাদী উনি কোনোভাবে BCSIR এর সাথে সম্পর্কিত হওয়ার কথা না। এবং আমরা যারা, অন্তত আমিও যদি মামলাটা করতাম, আমারও তো একটা গ্রাউন্ড থাকতো যে আমার সিনিয়ররা আছে, আমার প্রচুর পরিচিত আছে BCSIR এ, কিন্তু আদার দ্যান কি ফর্মে আসলে নামগুলো এসেছে এগুলো অবশ্যই আরো একটি বিষয় আছে জানতে চাই আপনার কাছে ওমামা। আমি সাম্প্রতিক সময়ে যে সংঘর্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কয়েকজন সমন্বয়ক শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আপনি জানেন যে এটা ডেমরায় যে ঘটনাটি ঘটেছে এবং এটাকে কেন্দ্র করে রূপায়ণ টাওয়ারে তারা প্রতিবাদ জানাতে গিয়েছে, তাদেরকে যেতে বলা হয়েছিল এবং যাওয়ার পর ইমরান নামে একটি ছেলেকে, যে কিনা আসলে আহত, যার শরীরে এখনও গুলি আছে, মাথায় গুলি আছে, তাকে যেভাবে সে মাথায় গুলি আছে বলার পরও তাকে আহত করা হয়েছে এবং মামলা করতে যাওয়ার পর তাদের মামলাটি নেওয়া হয়নি। এই বিষয়ে আপনার ব্যাখ্যা কী? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীলের জায়গা থেকে বলতে পারি যে আমরা এতদিন পর্যন্ত যে রাজনীতি বাংলাদেশে হয়ে এসেছিল, সেই রাজনীতি আমি উমামা ফাতেমা কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। এবং সামনের দিনে যে কোনো রাজনৈতিক দলের নাম নিয়ে যদি একই হামলা, মামলা এবং রাহাজানির রাজনীতি হইতে থাকে, তাহলে এটা আমাদের পক্ষে ওইভাবে সাপোর্ট করাটা আসলে সম্ভব না। এবং আমি যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান দায়িত্বশীল হিসেবে আছি, আমরা চেষ্টা করব যে কোনোভাবে এই বিষয়গুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
অফিসে যেহেতু এই ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের জায়গা থেকে ইন্টারনাল তদন্ত করে এই বিষয়টা একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করবো যে কেন এবং কারা এই বিষয়টার সাথে জড়িত ছিল। এটাই। চাঁদাবাজ নামে যাকে আখ্যা দেওয়া হচ্ছে আশিকুর জামান হৃদয় নামে একজন সমন্বয়ক যাত্রাবাড়ির, এবং তার সাথে রিফাত রশিদের ঘনিষ্ঠ সম্পর্ক, এ ধরনের মন্তব্য কিন্তু আসছে। আমাদের এখানে আলোচনা করেছিলাম আমরা গতকাল, সেখানেও এসেছে। আমরা আশা করি যে এই তথ্যগুলো আপনারা যাচাই করে দেখবেন। আমরা পরবর্তীতে এটা নিয়ে আবারও কথা বলবো। শেষ প্রশ্ন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন যে আগামী নির্বাচনটা কঠিন হবে না, কেন মনে করছেন কঠিন হবে না? সবাই তো ধরেই নিয়েছে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেখেন, সবাই তো ধরেই নেবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এটা সবার ধারণা। কিন্তু আগামী নির্বাচন হবে সততা, যোগ্যতা এবং কমিটমেন্টের জায়গায় জনগণের আস্থা নিয়ে, জনগণের আস্থা অর্জন করার মাধ্যমে কিন্তু আপনাকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। তো সেই পথটা এত ইজি না। হ্যাঁ, তো আমরা যেহেতু দিনের ভোট রাতে কিংবা কেন্দ্র দখল করে ভোট চুরি করব না, হ্যাঁ, কিংবা ওই নির্বাচনে আগামী দিনে জনগণ অংশগ্রহণ করবে না, সেই নির্বাচনে যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে এবং স্বচ্ছতার ভিত্তিতে এবং জনগণ যাকে বিশ্বাস করবে, জনগণের আস্থার জায়গায় যাকে নিতে পারবে, জনগণ তাকেই ভোট দেবে, যেহেতু জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই। তো সেই জায়গায় বিএনপির জন্য এটা খুবই চ্যালেঞ্জ যে আপনাকে জনগণের হৃদয় দখল করতে হবে, কোনো জায়গা জমি দখল করে নয়। কিন্তু সেই অভিযোগগুলো আসছেই কিন্তু। না না, এটা তো ধরেন একটা নির্দেশনা রাজনৈতিক দল এবং আমাদের এখানে সার্বক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বহিষ্কার পর্যটন করা হচ্ছে। তারপরেও কিছু কিছু অভিযোগ আছে, আবার কিছু কিছু অভিযোগ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সব কিছু আমরা মনিটরিং করছি। আমরা কিন্তু দল থেকে কোনোভাবেই কোনো অন্যায়কে সাপোর্ট করছে না এবং বারবার করে আমরা বলছি জনগণের কাছে যান, জনগণের হৃদয় দখল করেন, হৃদয় দখলের মাধ্যমে আগামী নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং আপনি নির্বাচিত হয়ে আসেন। ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, উমামা ফাতেমা, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 11টায়। ধন্যবাদ সবাই।